একটা যাত্রীবাহী প্লেন যেটা আমেরিকা যাচ্ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে প্লেনটি সোজা অ্যামাজনের গভীর জঙ্গলে ক্র্যাশ করে। আর তাদের ভাগ্য ভালো ছিল, তারা 8 জনই বেঁচে যায়। কিন্তু রহস্যজনকভাবে প্রত্যেকেই একে একে খুন হতে শুরু করে। কে এই খুনি এবং কেন তাদেরকে খুন করছে, আর তারা কি এই জঙ্গল থেকে বেঁচে বের হতে পারবে? এই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। গল্পের শুরু হয় একটি ছোট্ট প্যাসেঞ্জার প্লেনকে দিয়ে, যা আমেরিকার দিকে যাচ্ছিল। হঠাৎ করে একজন যাত্রী অবাক হয়ে জিজ্ঞেস করে তাদের ফ্লাইটের রুট কেন বদলানো হলো। তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে বোঝায় যে আসল রুটে আবহাওয়া খুবই খারাপ, তাই পাইলট নিজের সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছেন। এখন তারা অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে উড়বে। যেহেতু প্লেনে মাত্র 8 জন যাত্রী ছিল, তাই কেউ এই বিষয়টা নিয়ে বেশি ভাবেনি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ প্লেনটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। পাইলট দেখতে পায় যে হঠাৎ করেই তাদের জিপিএসও কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি কন্ট্রোল প্যানেলও ঠিকমতো কাজ করছে না। পাইলট দ্রুত হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটাতেও ব্যর্থ হয়, কারণ রেডিও কমিউনিকেশন ডিভাইসও বন্ধ হয়ে গিয়েছে। অদ্ভুত বিষয় হলো, পাইলট আগে থেকেই সন্দেহ করেছিল যে এমন কিছু হতে পারে, তাই সে প্লেনকে নিরাপদে নামানোর চেষ্টা করতে করতে নিজের ফোনে শেষ একটি ভিডিও মেসেজ রেকর্ড করতে শুরু করে। সে মনে করে প্লেনের ভেতরে লুকোনো বড় বড় গোপন রহস্যগুলো দেখে তার আগেই বুঝে নেওয়া উচিত ছিল যে এমন কিছু হতে পারে। এদিকে প্লেন ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং জঙ্গলের দিকে পড়তে থাকে। পাইলট কোনোভাবে পাহাড় এড়িয়ে গাছের ডালপালা ব্যবহার করে প্লেনের গতি কমানোর চেষ্টা করে, যাতে ক্র্যাশের ধাক্কা কম লাগে। কয়েক কিলোমিটার যাওয়ার পর অবশেষে প্লেনটি থেমে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে প্লেনের 8 জন যাত্রী বেঁচে যায়। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট না পরায় জোরালো ধাক্কায় সেখানেই মারা যায়। এতে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায় এবং কি করা উচিত তা নিয়ে আলোচনা শুরু করে। তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কারো গুরুতর চোট লাগেনি। এরপর 2 জন যাত্রী দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে যায়। সেখানে তারা দেখে গাছের মোটা ডাল পাইলটের বুক ভেদ করে ঢুকে গিয়েছে, তবুও সে তখনও বেঁচে আছে। তারা ধীরে ধীরে সিট সরানোর চেষ্টা করতে থাকে যাতে সে ঠিকমতো শ্বাস নিতে পারে। ঠিক তখনই বাইরে থেকে আগুন লাগার শব্দ শোনা যায়। এটা শুনে সবাই দ্রুত প্লেন থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ যদি পুরো প্লেনে আগুন লেগে যায় তাহলে রেস্কিউ আসা পর্যন্ত তারা থাকার জায়গা পাবে না। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে সবাই একত্র হয়ে পুরো অবস্থা বোঝার চেষ্টা করে। তারা বুঝতে পারে রুট পরিবর্তন করার পর তারা অ্যামাজনের এক গভীর জঙ্গলে আটকা পড়েছে। কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরে কারোর সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব। জঙ্গলটি শত শত মাইল জুড়ে বিস্তৃত, তাই পায়ে হেঁটে বের হওয়া সম্ভব না। বাইরে কেউ জানেই না যে তারা এখানে আটকা পড়েছে, ফলে তাদের উদ্ধার করতেও কেউ আসবে না। এখন যাত্রীদের মধ্যে জ্যাক নামের একজন সবার পরিচয় জানতে চায়, যাতে একে অপরকে বুঝে তারা একসাথে সিদ্ধান্ত নিতে পারে। জ্যাক বলে সে একটি কোম্পানিতে ইনভেস্টিগেটর হিসেবে কাজ করে, যেখানে সে ফ্রড এবং ষড়যন্ত্র ধরার কাজ করে। সে একটি কেস শেষ করে আমেরিকা ফিরছিল। এরপর কেভিন নামের একজন নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেয়। সে বলে অনেক বছর চাকরি করার পর এখন সে মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা শুরু করেছে এবং একটি ডিল ফাইনাল করে ফিরছিল। কেভিন পাইলটকে দেখে বুঝতে পারে তার ভোকাল কার্ডে আঘাত লেগেছে, তাই সে কথা বলতে পারছে না। আর যেহেতু সে একমাত্র পাইলট ছিল, তাই তাকে বাঁচানোটা খুব জরুরি। এরপর একজন মেয়ে নিজের নাম বলে ক্রিস্টিন। সে বিভিন্ন দেশ ঘুরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তবে তার অতীত সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে সে সেটাই এড়িয়ে যায়। এরপর আরেকজন যাত্রী যার নাম কার্লোস। সে একজন রেসলার যে মেক্সিকো থেকে এসেছে এবং একটি ফাইটিং কম্পিটিশনের জন্য যাচ্ছিল। এরপর একটি তরুণ দম্পতি ডন এবং অ্যামি, তারা জানায় তারা নতুন বিয়ে করে হানিমুনে যাচ্ছিল। আর শেষে ডেভিড এবং লিসা নামের একজন মধ্যবয়সী দম্পতি থাকে, যারা একটি ছোট্ট শহরে হোটেল চালায়। তারা ডেভিডের অপারেশনের জন্য বাইরে যাচ্ছিল। এইভাবে সবাই একে অপরের পরিচয় জেনে নেয়। তাদের সাথে আহত পাইলটও আছে, যে এখনো কথা বলতে পারছে না। এরপর জ্যাক বলে প্রথমে প্লেনে থাকা সব খাবার এবং পানি জড়ো করে রেশন হিসেবে ব্যবহার করা উচিত, যাতে বোঝা যায় তারা কতদিন টিকতে পারবে। পরীক্ষা করে দেখা যায় খাবার এবং পানি সর্বোচ্চ 3 দিন চলবে। জ্যাক আবার বলে যদি জঙ্গলে বৃষ্টি বা ঝড় আসে তাহলে তাদের প্লেনের ভেতরেই আশ্রয় নিতে হবে। তাই মৃত্যু ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে প্লেনের বাইরে সরিয়ে রাখা উচিত, যাতে ভেতরে জায়গা থাকে। শুরুতে তারা এসব ছোট কাজ শেষ করে নেয়। এখন তাদের সামনে সবচেয়ে বড় কাজ হলো এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বাঁচার পরিকল্পনা করা। তখন জ্যাক আর বাকি সবাই আহত পাইলটকে জিজ্ঞেস করে প্লেনে কি কোনো স্যাটেলাইট ফোন আছে যেটা দিয়ে তারা বাইরে যোগাযোগ করতে পারবে। আর তারা এটাও জানতে চায়
কোনো খারাপ আবহাওয়া না থাকা সত্ত্বেও প্লেন হঠাৎ করে রুট বদলে এই জঙ্গলে কিভাবে ক্র্যাশ করলো। পাইলট কিছু বলতে চাইলেও ঠিকমতো বলতে পারে না। দেখে মনে হয় সে কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানে, কিন্তু কথা বলতে না পারার কারণে সে কিছুই বলতে পারছে না। তখন জ্যাক বলে, যেহেতু কেভিন একজন ডাক্তার, তাই তার উচিত পাইলটের চিকিৎসা করা। কিন্তু কেভিন সরাসরি না করে দেয়। সে বলে, পাইলটকে বাঁচাতে হলে সার্জারি করতে হবে, আর এই জঙ্গলে তার কাছে কোনো সার্জিক্যাল যন্ত্রপাতি বা ঔষধ নেই। এই পরিস্থিতিতে সার্জারি করলে পাইলট আরও দ্রুত মারা যেতে পারে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখন তাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পাইলটের জ্ঞান ফিরে আসে এবং তার অবস্থা কিছুটা ভালো হয়। এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয়। খাওয়ার পর সবার মধ্যেই নতুন করে আশা জাগে এবং তারা এখান থেকে বের হওয়ার উপায় নিয়ে ভাবতে শুরু করে। ঠিক তখনই ক্রিস্টিন পাশের একটি পাহাড়ের দিকে তাকিয়ে বলে, হয়তো উপরে উঠলে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে। সবাই রাজি হয় যে ওখানে গিয়ে চেষ্টা করে দেখবে। কিন্তু তখন সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা ঠিক করে পরদিন সকালে পাহাড়ে উঠবে। এই সময় হঠাৎ করে পাইলটের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। তখন কেভিন বলে, যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে পাইলট যেভাবেই হোক মারা যাবে। তাই সে ঝুঁকি নিয়ে সার্জারি করার সিদ্ধান্ত নেয়। বাঁচবে কিনা সেটা ভাগ্যের উপর। সবাই কেভিনের কথা মেনে নিয়ে প্লেন থেকে যেই সব জিনিস পাওয়া যায় সেগুলো জড়ো করে, যেমন একটি সবজি কাটার ছুরি, অ্যালকোহল আর কিছু ছোটখাটো জিনিস। এরপর কেভিন কোনো ওষুধ ছাড়াই সার্জারি শুরু করে, ফলে পাইলট ভয়ঙ্কর যন্ত্রণা পায়। তবে ভাগ্যক্রমে সার্জারি সফল হয়। কেভিন জানায় এই রাত পার হলেই পাইলটের অবস্থা অনেকটাই ভালো হয়ে যাবে। কিন্তু কেউ ভাবেনি সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। রাতে যখন সবাই বাইরে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই একটি মুখ ঢাকা লোক এসে পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরদিন সকালে সবাই উঠে পাইলটকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে যায়, কারণ সার্জারির পর তার অবস্থা অনেকটাই ভালো হয়েছিল আর সে ইশারায় জানিয়েছিল যে সে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। ডাক্তার কেভিন বলে, পাইলটের শরীরে কোনো ইনফেকশনও হয়নি, তাহলে সে মারা গেল কিভাবে? এই প্রশ্ন সবাইকে চিন্তায় ফেলে দেয়। তারা ভাবে যদি রাতে কেউ পাহারা দিত তাহলে হয়তো এমনটা হতো না, কিন্তু এখন আর কিছুই করার নেই। সবাই ধরে নেয় হয়তো তার আঘাতের কারণে মৃত্যু হয়েছে। তাই তারা পাইলটের লাশটাকেও দূরে একটি গাছের নিচে রেখে আসে, যাতে ভবিষ্যতে যদি কোনো রেস্কিউ টিম আসে তাহলে তারা যেন লাশগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গিয়েছে, আর ডন সেটা চুপি চুপি তুলে নেয়। যখন ডনের স্ত্রী অ্যামি তাকে জিজ্ঞেস করে তখন ডন বলে কাউকে কিছু না বলতে, কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এরপর ডন একা পাইলটের লাশের কাছে গিয়ে তার একটি আঙুল কেটে নেয়, যাতে সে তার ফিঙ্গার দিয়ে ফোন আনলক করতে পারে। অন্যদিকে মধ্যবয়সী দম্পতি ডেভিড আর লিসা একা বসে কথা বলছিল। তখন লিসা বলে তার মনে হয় না পাইলটের মৃত্যু স্বাভাবিক ছিল। সে আগে নার্সিং করেছিল আর সে নিজের চোখে দেখেছে কিভাবে শ্বাসরোধ হয়ে একজন মানুষ মারা যায়। তার মতে পাইলটের মুখও ঠিক তেমনই কালচে হয়ে গিয়েছিল, মানে কেউ ইচ্ছা করেই তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তবে লিসা এই কথা সবার সামনে বলে না, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে এই 8 জনের মধ্যেই কেউ একজন খুনি। ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে এদের মধ্যে কেউ কেন পাইলটকে মারবে? লিসা বলে এই প্রশ্নের উত্তরই এখন তাদের খুঁজে বের করতে হবে, আর এখন থেকে খুবই সাবধানে থাকতে হবে। নিজের ছাড়া আর কাউকে বিশ্বাস করা যাবে না। এই কথা বলার সময় লিসা হঠাৎ করেই বুঝতে পারে কেউ তাদের কথা শুনছে, তাই সে সঙ্গে সঙ্গে কথা বলা থামিয়ে দেয়। এদিকে ক্রিস্টিন এসে অ্যামির সাথে কথা বলে। সে বলে সে জানে ডন আর অ্যামি আসলে হানিমুনে যাচ্ছে না। তখন অ্যামি ভয় পেয়ে সত্যটা স্বীকার করে সে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে, আর ডন ছিল তাদের ড্রাইভার। সেখান থেকেই তাদের মধ্যে প্রেম হয়, কিন্তু পরিবার এই সম্পর্ক মানবে না। এটা বুঝতে পেরে তারা এই দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে যাচ্ছে। তখন ক্রিস্টিন বুঝে যায় ডন আর অ্যামি বাকিদের কাছে মিথ্যা বলেছিল শুধু এই কারণে যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। এদিকে কার্লোস সবাইকে একটি ভালো খবর দেয়। সে জানায় সে প্লেনের ভেতরে একটি জিপিএস পেয়েছে। যদি সে এটা ঠিক করে পাশের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে চালু করতে পারে তাহলে এর সিগন্যাল অনেক দূর পর্যন্ত যাবে এবং তাদের উদ্ধার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সে আরো বলে ডিভাইসটিতে কিছু সমস্যা আছে, তবে সে সেটা আগামীকালের মধ্যে ঠিক করে ফেলতে পারবে। এই খবর শুনে সবাই একটু স্বস্তি পায়, কারণ অবশেষে এখান থেকে বের হওয়ার একটা আশা দেখা যায়। তখন কার্লোস জানায় তার বাবা একসময় ইলেকট্রিশিয়ান ছিলেন, সেখান থেকেই সে এইসব কাজ শিখেছে। তবে সে নিজে একজন ফাইটার হতে চেয়েছিল, তাই সে বাবার দোকান ছেড়ে দেয়। তখন জ্যাক বলে ঠিক আছে, আজকের মধ্যে সে ডিভাইসটা ঠিক করে ফেলুক।
তাদের হিসেবে পাহাড়ে উঠতে অর্ধেক দিন লাগবে, তাই আগামীকাল সকালে তারা ডিভাইস নিয়ে পাহাড়ে উঠবে। কিন্তু ঠিক তখনই লিসা একটা খারাপ খবর দেয়, তাদের সব খাবার চুরি হয়ে গিয়েছে। কিন্তু তারা মাত্র একদিনই হলো এসেছে, যে খাবার 3 দিন চলার কথা ছিল সেটা একদিনে শেষ হয়ে গিয়েছে। এদিকে ক্রিস্টিন আর জ্যাক প্লেনের কাছে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে কে তাদের খাবার চুরি করলো। তখন জ্যাক লক্ষ্য করে ক্রিস্টিন যেভাবে তদন্ত করছে সেটা কোনো সাধারণ ট্রাভেলার করতে পারে না। শেষ পর্যন্ত ক্রিস্টিন সত্য কথা বলে, সে আসলে একজন রিপোর্টার যে বিভিন্ন দেশে গিয়ে অপরাধী গ্যাংগুলোকে পুলিশে ধরিয়ে দেয়। তাই সে নিজের পরিচয় লুকিয়েছিল, যদি এখানে কোনো অপরাধী থাকে তাহলে সে যেন তার টার্গেট না হয়। এতে বোঝা যায় এখানকার প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেদের অতীত লুকিয়ে রেখেছে। এখন যখন তাদের কাছে খাবার পানি কিছুই নেই, তখন কার্লোসকে জিপিএস ঠিক করার জন্য রেখে বাকিরা জঙ্গলে খাবার খুঁজতে বের হয়। পথে তারা নীল রঙের কিছু মাশরুম দেখতে পায়। তখন ক্রিস্টিন তার অভিজ্ঞতা থেকে বলে এগুলো খুবই বিষাক্ত, কেউ খেলে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হতে পারে। তাই সে সবাইকে কড়া নিষেধ করে দেয় এইগুলোর স্পর্শ না করতে। সে আরো বলে এই ধরনের মাশরুম সাধারণত ভেজা জায়গায় পাওয়া যায়, মানে আশেপাশে কোথাও পানি আছে। কিছু দূরে এগিয়ে তারা সত্যি একটি পুকুর দেখতে পায়, কিন্তু পানিটা পরিষ্কার না হওয়ার কারণে তারা সেইটা শুদ্ধ করার কথা ভাবে। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সবাই ভয় পেয়ে দৌড়ে গিয়ে দেখে ডেভিড আর লিসা মিলে একটি বন্দুক দিয়ে একটি বানর শিকার করেছে, যাতে তারা সেটাকে খেতে পারে। তখন জানা যায় তাদের কাছে একটি বন্দুকও ছিল, যেটা তারা আগে কাউকে বলেনি। লিসা বলে তারা কাউকে ভয় দেখাতে চায়নি, এই জন্যই বন্দুকের ব্যাপারে গোপন রেখেছিল। এরপর তারা সেটা রান্না করে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। অন্যদিকে ক্রিস্টিন আর জ্যাক মিলে কোনোভাবে পুকুরের পানি পরিষ্কার করে নেয়, যাতে সেটা খাওয়ার যোগ্য হয়। এখন এই দিনের জন্য তাদের খাবার পানির সমস্যা মিটে যায়। তবে আমি বানরের মাংস খেতে পারে না, তাই তার অংশটাও ডেভিড খেয়ে নেয়। এরপর জ্যাক সবাইকে বলে ডেভিড আর লিসার মতো অন্য কারো ব্যাগেও যদি কোনো বিপজ্জনক জিনিস থাকে তাহলে সেটা এখনই জানানো উচিত, কারণ সবাইকে জানার অধিকার আছে। তখন কার্লোস তার ব্যাগ খুলে দেখায়, তার কাছে শুধু তার ফাইটিং মাস্ক আছে, যা তার ফাইটার পরিচয়কে প্রকাশ করে। সে বলে কালকে তারা জিপিএস দিয়ে সিগন্যাল পাঠিয়ে সাহায্য চাইবে, তাই এখন একে অপরকে ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে ডেভিডের শরীর খারাপ হতে শুরু করে, আর দূরে কেউ একজন প্লেনের পেছনে লুকিয়ে সবকিছু দেখছিল। এরপর সেই অজানা লোকটি একটি স্যাটেলাইট ফোন বের করে এবং কারো সাথে কথা বলে। সে জানায় তাদের পরিকল্পনা এখন পর্যন্ত সফল হয়েছে এবং সে এটাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে। মানে পরিষ্কার, এ লোকদের মধ্যে কেউ একজন স্যাটেলাইট ফোন লুকিয়ে রেখেছে এবং শুরু থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। কিন্তু সে কেন এমন করছে, এটাই হচ্ছে বড় রহস্য। পরের দিন সকালে সবাই লিসার কান্নার শব্দে জেগে ওঠে, কারণ তার স্বামী ডেভিড রাতে মারা গিয়েছে। ডাক্তার কেভিন তাকে পরীক্ষা করে বলে ডেভিডের মুখ থেকে ফেনা বের হচ্ছে, মানে সে ফুড পয়জনিং এ মারা গিয়েছে। সম্ভবত তাকে বিষাক্ত মাশরুম খাওয়ানো হয়েছিল, সেই নীল মাশরুম যেগুলো তারা আগের দিন দেখেছিল। এইটা শুনে লিসা রেগে যায় এবং সবার সামনে বলে এই দলের মধ্যেই কেউ একজন আছে যে একে একে সবাইকে হত্যা করছে, কিন্তু এখনো কেউ জানে না তাদের মধ্যে কেউ এমনটা কেন করবে, কারণ এই 8 জন মানুষই ফ্লাইটের আগে একে অপরকে চিনতই না। লিসা আরও বলে পাইলটকেও ইচ্ছা করে মারা হয়েছিল, আর সে পাইলটের মুখ দেখে তখনই বিষয়টা বুঝে গিয়েছিল, কিন্তু সে তখন কিছু বলেনি, যাতে সবাই নিজেদের মধ্যে ঝগড়া না শুরু করে। লিসার মনে পড়ে সে এইসব কথা তার স্বামী ডেভিডকে বলেছিল, আর তখনই সে অনুভব করেছিল কেউ একজন তাদের কথা আড়াল থেকে শুনছিল। তাই এখন সে নিশ্চিত হয় সেই লোকটাই ডেভিডকে টার্গেট করে মেরে ফেলেছে। সে ব্যাখ্যা করে গতকাল জঙ্গলে যখন তারা বিষাক্ত মাশরুম দেখেছিল তখন তাদের মধ্যেই কেউ একজন মাশরুমগুলো চুপি চুপি তুলে নিয়েছিল, আর পরে রাতে ডেভিডের খাবারে মিশিয়ে দিয়েছিল। আর ডেভিড তো এমের খাবারটাও খেয়েছিল, তাই হতে পারে এমের খাবারেও বিষ মেশানো ছিল। এটা শুনে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ যদি তাদের মধ্যেই একজন খুনি থাকে তাহলে সবার জীবনে ঝুঁকির মধ্যে আছে। তার উপর হঠাৎ করে প্লেন ক্র্যাশ, তারপর একে একে মৃত্যু, সবকিছু প্রমাণ করে যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং আগে থেকেই পরিকল্পিত। এখন সবাই আলাদা হয়ে যায়, কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছে না। ডন তার স্ত্রী অ্যামিকে পাইলটের ফোন দেখায়, যেটা সে আগে লুকিয়ে তুলে নিয়েছিল। সেই ফোনে পাইলটের শেষ একটি ভিডিও পাওয়া যায়, যেখানে সে বলে প্লেনের ভেতরে একটা বড় গোপন রহস্য লুকানো আছে, আর এই প্লেন ক্র্যাশটা ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছে। ডন আরে আমি সেই ভিডিও সবাইকে দেখালে সবাই নিশ্চিত হয়ে যায় এখানে সত্যি বড় কোনো বিপদ আছে।
আর আগের দুইটা মৃত্যুও ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। এদিকে কার্লোস জানায় সে অবশেষে জিপিএস ঠিক করে ফেলেছে, এখন শুধু পাহাড়ের চূড়ায় পৌঁছে সেটি চালু করতে হবে। কিন্তু এখন সমস্যা হলো কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ খনি চায় না এই মিশনটা সফল হোক। যদি জিপিএস চালু হয়ে যায় তাহলে সবাই উদ্ধার হতে পারবে। তাই তারা ঠিক করে কিছু মানুষ পাহাড়ে যাবে আর বাকিরা নিচে ক্যাম্পে পাহারা দেবে। জ্যাক বলে সে নিচে থেকে ক্যাম্পে পাহারা দেবে, আর কার্লোস, ডাক্তার কেভিন আর ক্রিস্টিন পাহাড়ে উঠবে এবং জিপিএসটা সেট আপ করবে। এরপর তারা ডিভাইস নিয়ে পাহাড়ে উঠতে শুরু করে। তাদের মনে হয় যদি তাদের মধ্যেই কেউ খুনি হয় তাহলে বাকি দুইজন মিলে তাকে সামলাতে পারবে। পথে কার্লোস চুইংগাম খেতে থাকে। তখন ক্রিস্টিন খেয়াল করে এই গামটা সেই খাবার থেকেই এসেছে যেটা আগে চুরি হয়েছিল, অর্থাৎ কার্লোসই তাদের খাবার চুরি করেছিল। তাই সে সন্দেহ করে হয়তো কার্লোসই আসল খুনি। তবে ক্রিস্টিন তখনই কিছু বলে না, বরং চুপচাপ কার্লোসের উপর নজর রাখে, কারণ ওই ডিভাইসটাও তার কাছেই ছিল। যদি সে ডিভাইসটা নষ্ট করতে চায়, এই কারণে ক্রিস্টিন সেটা নিজের কাছে নিয়ে নেয়। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, কিন্তু ওঠার সময় ক্রিস্টিন পা পিছলে পাহাড়ের কিনারায় ঝুলে পড়ে। সেই সময় ডিভাইসটাও নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। তিনজনেই বুঝতে পারে ডিভাইসটা পড়ে গেলে তাদের বাঁচার একমাত্র সুযোগও শেষ হয়ে যাবে। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগে ডিভাইসটা ধরে ফেলে। এরপর কার্লোস আর কেভিনও নিজের জীবন বাজি রেখে ক্রিস্টিন আর ডিভাইস দুটোই উপরে তুলে নেয়। এই ঘটনার পর তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হয়, কারণ এখানে যদি কেউ খুনি হতো তাহলে সহজেই অন্যদের ফেলে দিতে পারত, কিন্তু তারা সেটা না করে একে অপরকে বাঁচিয়েছে। কার্লোস তখন জিপিএসটা লাগাতে শুরু করে। কেভিন তার মোবাইল চেক করে, কিন্তু এখানেও কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই এখন তাদের একমাত্র ভরসা হলো এই জিপিএস। কিছুক্ষণ পর কার্লোস জানায় ডিভাইসটা চালু হয়ে গিয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে রেস্কিউ সিগন্যাল চলে যাবে। সূর্য ডুবে আসায় তারা তিনজনই আবার ক্যাম্পে ফিরে যেতে শুরু করে। এইদিকে নিচে ক্যাম্পে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। লিসা নিজের বন্দুক তুলে জ্যাককে বলে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ তার স্বামীর মৃত্যুর পর সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে ডন তার স্ত্রী অ্যামির উপর রেগে যায়। সে অ্যামিকে অন্যদের সাথে কথা বলতে নিষেধ করে এবং বলে এখন থেকে সবকিছু সে নিজেই সামলাবে। কিন্তু অ্যামি এখন ডনের উপরই সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় ডনের সাথে পালিয়ে সে হয়তো বড় ভুল করেছে, কারণ সে ডনের অতীত সম্পর্কে কিছুই জানে না। সে শুধু ভালোবাসার অন্ধবিশ্বাসে তার সাথে পালিয়ে এসেছে, আর এখন এই নির্জন জঙ্গলে একে একে সবাই মারা যাচ্ছে। এটা শুনে ডন রেগে গিয়ে চিৎকার করে আমি না থাকলে তুমি এতক্ষণে মারা যেতে। ডনের এই ভয়ঙ্কর রূপ দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সে আগে কখনো তাকে এমন দেখেনি। এখন সে নিজের সিদ্ধান্তের জন্যই আফসোস করতে শুরু করে। এদিকে বাকি চারজন একে অপরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর পাহাড় থেকে বাকি তিনজনও ফিরে আসে এবং জানায় তারা সফলভাবে জিপিএসটা লাগিয়ে এসেছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগামীকালই কেউ এসে তাদের উদ্ধার করবে। এখন বেঁচে থাকা সাতজনই অদ্ভুত এক পরিবেশে একসাথে বসে রাতের খাবার খায় এবং ভাবে কিভাবে তারা আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবে। রাত নামতেই সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কার্লোস তার ফাইটিং প্র্যাকটিস শুরু করে। সে তার প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চায়। যে কার্লোস নিজের স্বপ্ন পূরণের জন্য পরিবার ছেড়ে এসেছে, সে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও শুধু নিজের প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকে। আর এই কারণেই সে শুরু থেকেই খাবার চুরি করেছিল, কারণ তার ঠিকমতো খাওয়া দাওয়া করা প্রয়োজন, যাতে তার ডায়েটে কোনো ঘাটতি না হয়। কিন্তু প্র্যাকটিস শেষ করার পর কার্লোস দেখে তার সামনে কালো কাপড় পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার মুখে তার নিজের মতোই একটি রিং মাস্ক। মুহূর্তের মধ্যেই লোকটি ছুরি দিয়ে কার্লোসের উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। সকালে কেউ কার্লোসকে খুঁজে পায় না। তখন জ্যাক বলে তাদের আলাদা হয়ে কার্লোসকে খুঁজতে হবে, কিন্তু ডাক্তার কেভিন মনে করিয়ে দেয় গতকাল তারা জিপিএস লাগিয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত রেস্কিউ টিম আসার কথা ছিল, কিন্তু এখনো কেউ আসেনি, কারণ তাদের মধ্যেই কেউ একজন জিপিএস এর তার কেটে দিয়েছে, ফলে কোনো সিগন্যালই বাইরে যাচ্ছে না। এই তথ্য না জেনেই সবাই ক্যাম্পের আশেপাশে কার্লোসকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। তখন কেভিন বলে তাদের আবার পাহাড়ে গিয়ে জিপিএসটা চেক করা উচিত। তখন ক্রিস্টিন তার সাথে যেতে রাজি হয়, কারণ এখন কাউকেই একা পাঠানো নিরাপদ নয়। পাহাড়ে ওঠার সময় তারা দূরে অনেকগুলো পাখি এক জায়গায় ঘুরতে দেখে। এতে তারা বুঝতে পারে সেখানে কিছু একটা ঘটেছে। তাই তারা সরাসরি চূড়ায় না গিয়ে ওই পাখিগুলোর দিকে যেতে থাকে। সেখানে গিয়ে তারা কার্লোসের মৃতদেহ খুঁজে পায়, যাকে আগের রাতে কেউ হত্যা করে ফেলে রেখেছিল।
এরপর তারা ক্যাম্পে ফিরে এসে সবাইকে জানায় যে আরও একজন সদস্য মারা গিয়েছে। এবার সবাই ডন আর এমির উপর সন্দেহ করতে শুরু করে, কারণ আগের রাতে তারা কার্লোসের সবচেয়ে কাছে ছিল। যদিও ডন সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কিছুই করেনি, কিন্তু সবার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, যদি তাদের মধ্যেই একজন খুনি হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য কি? তখন লিসা জানায় গত রাতে কেউ তার বন্দুক থেকে সব গুলি চুরি করে নিয়েছে। এখন তার কাছে মাত্র একটি গুলি বাকি আছে, যা সে নিজের কাছে রেখেছিল। এটা শুনে কেভিন বলে, ডনের চিকিৎসা করার সময় সে তার পিঠে একটি ট্যাটু দেখেছি। এই ধরনের ট্যাটু সাধারণত গ্যাং মেম্বারদের হয়ে থাকে, মানে ডন হয়তো কোনো গ্যাংয়ের সদস্য। তখন ডন নিজের দিকটা ব্যাখ্যা করে, সে নিজে ইচ্ছা করে এই ট্যাটু করায়নি, তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল, আর সেখানে গ্যাং সদস্যরা জোর করে তাকে এই ট্যাটু করায়। পরে সে নিজের জীবন বদলানোর জন্য এমির বাড়িতে ড্রাইভারের কাজ করে, আর সেখানে এমির সাথে তার প্রেম হয়। সে এখন আর কোনো অপরাধী নয়। ডন এমিকে আরও বলে, শুরুতে সে টাকার জন্য তার কাছে এসেছিল, কিন্তু পরে সে সত্যিই তাকে ভালোবেসে ফেলে। এখন তাকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে পারে। তখন সন্ধ্যা হয়ে যায় এবং বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, তাই সবাই দৌড়ে প্লেনের ভেতরে আশ্রয় নেয়। তারা এটা কোনোভাবে বুঝতে পারে না যে কেউ কেন ইচ্ছা করে সবাইকে হত্যা করছে। বৃষ্টির কারণে প্লেনের ছাদ ভেঙে যায় এবং সেখান থেকে কিছু ব্যাগ নিচে পড়ে। তখন দেখা যায় ভেতরে অনেকগুলো সাদা ব্যাগ রাখা আছে। সবাই বুঝে যায় এইগুলো আসলে ড্রাগস, যা এই প্লেনের মাধ্যমে পাচার করা হচ্ছিল। ডন, যে আগে গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, সে বলে এসবের দাম কোটি কোটি টাকা হতে পারে। এখন সবকিছু পরিষ্কার হতে শুরু করে। আসলে এই প্লেনের মাধ্যমে লুকিয়ে মাদক পাচার করা হতো, তাই তাদের টিকিট এত সস্তা ছিল। হয়তো তাদের কোনো গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল, তাই তারা ইচ্ছে করে প্লেনটি জঙ্গলে ক্র্যাশ করিয়েছে। আর যে ব্যক্তি সবাইকে একে একে হত্যা করছে, সেই ড্রাগসগুলো নিজের দখলে নেওয়ার জন্য এইসব করছে। তবুও একটা প্রশ্ন রয়ে যায়, সে কেন অন্য সবাইকে মারছে? এই সময় হঠাৎ করে দেখা যায় আমি ভয় পেয়ে প্লেন থেকে বাইরে দৌড়ে চলে যাই। ডন তার পেছনে যায় তাকে খুঁজতে, কিন্তু কেভিন সবাইকে সতর্ক করে এখন বাইরে যাওয়া নিরাপদ নয়। তারপর লিসাও বন্দুক নিয়ে অ্যামিকে খুঁজতে বের হয়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছিল, কিছুই ঠিকমতো শোনা যাচ্ছে না। ঠিক তখনই যখন লিসা অ্যামিকে খুঁজছিল, পেছন থেকে সেই রহস্যময় খুনি এসে তার উপর ছুরি দিয়ে আক্রমণ করে। লিসা মারা যাওয়ার আগে চেষ্টা করছিল খুনির মুখটা দেখতে, কিন্তু তার আগেই সে মারা যায়। সকালে তার লাশ দেখে সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে। এত চেষ্টা করার পরও খুনি একে একে সবাইকে মেরেই যাচ্ছে। সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু কেউ বুঝতে পারে না এই 5 জনের মধ্যে আসল খুনি কি। ঠিক তখনই ক্রিস্টিন জ্যাকের দিকে বন্দুক তাক করে এবং বলে সে কিছুক্ষণ আগে জ্যাকের জিনিসপত্র থেকে লিসার বন্দুকের সব গুলি পেয়েছে, যেগুলো আগে চুরি হয়েছিল। এর মানে জ্যাকি হচ্ছে আসল খুনি। তার কাছে আরও একটা প্রমাণ আছে, সে জ্যাকের ব্যাগে একটি স্যাটেলাইট ফোনও পেয়েছে। এটা দেখে সে প্রায় নিশ্চিত হয়ে যায় যে জ্যাকি সবকিছু করেছে। তবে জ্যাক সব অভিযোগ অস্বীকার করে। সে স্বীকার করে যে সে লিসার বন্দুকের গুলি চুরি করেছে, কিন্তু সে সেটা এই কারণে করেছিল যে তার মনে হয়েছিল লিসাই আসল খুনি হতে পারে। সবার নিরাপত্তার জন্য সে গুলিগুলো সরিয়েছে, কিন্তু সে স্যাটেলাইট ফোন তার নয়। সে বলে আসল খুনি তাকে ফাঁসানোর জন্য এইটা তার ব্যাগে রেখে দিয়েছে। তখন কেভিন বলে এই ফোন দিয়ে এখনই সাহায্য চাওয়া উচিত। তখন ক্রিস্টিন জানায় সে আগেই চেষ্টা করেছে, কিন্তু ফোনে লক করা আছে, আর আনলক না করলে ফোন কাজ করবে না। আর যেহেতু এটা জ্যাকের ব্যাগে পাওয়া গিয়েছে, তাই সম্ভবত জ্যাকি লকটা জানে। কিন্তু জ্যাক বলে ফোনটা তার না, তাই সে লকও জানে না। এই সময় ডন রেগে গিয়ে জ্যাকের উপর আক্রমণ করে, কিন্তু কেভিন তাকে থামায়। সে বলে জ্যাককে মেরে ফেললেও কোনো লাভ নেই, কারণ ফোন আনলক হলেও তারা এখান থেকে বের হতে পারবে না, তাই জ্যাককে বাঁচিয়ে রাখা দরকার। এরপর তারা জ্যাককে বেঁধে ফেলে এবং ঠিক করে তারা তার কাছ থেকে লকটা বের করার জন্য তাকে টর্চার করবে। এরপর তারা ডিসাইড করে যে কেভিন তাকে টর্চার করবে, তাই সে জ্যাকের কাছে গিয়ে ফোনের লকটা জানতে চায়। জ্যাক আবারও অস্বীকার করে, তাই বাধ্য হয়ে কেভিন তাকে নির্যাতন করতে শুরু করে। এই সময় বাকি 3 জন ক্রিস্টিন, ডন আর এমি পাহাড়ে গিয়ে জিপিএসটা চেক করতে যায়। সেখানে গিয়ে তারা দেখে কেউ ডিভাইসের তার খুলে রেখেছে, তাই কোনো সিগন্যালই যাচ্ছিল না। তখন ক্রিস্টিন সেটা ঠিক করে আবার চালু করে দেয়। এবার তাদের লোকেশন বাইরে পৌঁছে যায়। এদিকে যারা প্লেনটিকে খুঁজছিল তারা জানতে পারে লোকেশন অ্যামাজন জঙ্গলে, যা আমেরিকার বাইরে, তাই তারা সরাসরি উদ্ধার টিম পাঠাতে পারছে না। এই সময় এক সরকারি ইনভেস্টিগেটর ক্লেয়ার সেখানে আসে। সে এয়ারলাইন অফিসে গিয়ে তদন্ত শুরু করে। এয়ারলাইনের ম্যানেজার কোরা বলে
সে তদন্ত করতে পারে, কিন্তু যেহেতু প্লেন আমেরিকার বাইরে, তাই সেখানে শুধুমাত্র মেক্সিকান আর্মি যেতে পারবে। এখানে বড় রহস্য প্রকাশ পায়। এই ইনভেস্টিগেটর ক্লেয়ার আসলে জ্যাকের স্ত্রী, আর জ্যাক গোপনে এয়ারলাইনের বিরুদ্ধে তদন্ত করতে এই ফ্লাইটে উঠেছিল। মানে এখন পরিষ্কার, জ্যাক আসল খনি নয়, যদিও বেঁচে থাকা 4 জন এখনও তাকে সন্দেহ করছে। এই সময় ক্রিস্টিন একা জ্যাকের কাছে যায়। তারও মনে হয় জ্যাককে ফাঁসানো হচ্ছে। জ্যাক তাকে বোঝায় যদি সে সত্যি খুনি হতো তাহলে লিসার বন্দুকের সাথে পুরো বন্দুকটাই নিয়ে নিত এবং সহজেই বাকিদের মেরে ফেলতে পারত, কিন্তু সে সেটা করেনি। তখন ক্রিস্টিন বুঝে যায় জ্যাক সত্য কথা বলছে, তাই সে কাউকে কিছু না বলে চুপি চুপি জ্যাকের বাঁধন খুলে দেয় এবং তাকে পালিয়ে যেতে বলে, যাতে বাকিরা তাকে নির্যাতন করতে না পারে। সকালে বাকি 3 জন দেখে জ্যাক পালিয়ে গিয়েছে। তখন ক্রিস্টিন বলে সে কিছুই জানে না। এতে ডন আর আমি রেগে যাই, কারণ যদি জ্যাক সত্যি খুনি হয় তাহলে এখন সে মুক্ত, মানে সবার জীবনই ঝুঁকিতে। অন্যদিকে কেভিন, যে জ্যাককে টর্চার করেছিল, এখন সে অনেক ভয় পেতে শুরু করে, কারণ জ্যাক যদি প্রতিশোধ নিতে আসে তাহলে তাকে কে বাঁচাবে। এরপর ডন এমিকে নিয়ে ক্রিস্টিন আর কেভিনের থেকে আলাদা হয়ে যায়। সে এখন আর কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন ক্রিস্টিন তাকে বোঝানোর চেষ্টা করে এইভাবে আলাদা হয়ে গেলে খুনের কাজ আরো সহজ হয়ে যাবে, কিন্তু ডন বলে তারা এতদিন একসাথে থেকে অনেকেই মারা গিয়েছে, তাই এখন আলাদা থাকাই ভালো। এদিকে জ্যাকও দূরে গিয়ে নিজের জন্য আলাদা আশ্রয় খুঁজে নেয়, কারণ ক্রিস্টিন ছাড়া বাকি সবাই তাকে খুনি ভাবছে। এই সময় ডন এমিকে আশ্বাস দেয় যে সে তাকে কিছুই হতে দেবে না। তারা ইতিমধ্যে ওই জিপিএসটা চালু করেছে, তাই রেস্কিউ টিম হয়তো এতক্ষণে রওনা দিয়েছে। আর সত্যি তাই হয়। মেক্সিকান আর্মি নির্দেশ পায় তারা সেই লোকেশনে গিয়ে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করবে। এদিকে আর্মির একটি দল হেলিকপ্টারে করে অ্যামাজন জঙ্গলের দিকে রওনা দেয়। এই সময় ডন আর এমি একসাথে বসেছিল, আর বাকি 3 জন আলাদা দিকে ছিল। হঠাৎ তারা একসাথে গুলির শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে ক্যাম্পে এসে দেখে ডন আর এমিকে পেছন থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এখন বেঁচে থাকে মাত্র 3 জন, ক্রিস্টিন, জ্যাক আর কেভিন। তারা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে, কারণ এদের মধ্যেই একজন আসল খুনি। এদিকে আর্মি সিগন্যাল পেয়ে লোকেশনের দিকে এগোতে থাকে। 3 জনের মধ্যে আবার সন্দেহ বাড়তে থাকে। তখন ক্রিস্টিন মনে করে জ্যাকই খুনি, কারণ সে আগের রাতে তাকে ছেড়ে দিয়েছিল, আর এরপরে ডন এবং এমি মারা গিয়েছে। অন্যদিকে কেভিন ভাবে জ্যাক আর ক্রিস্টিন মিলে সব করছে। ঠিক তখনই আকাশে মেক্সিকান আর্মির হেলিকপ্টার এসে যায়, কিন্তু ঘন জঙ্গলের কারণে তারা নিচে কিছুই দেখতে পায় না। তাই তারা চারপাশে ঘুরে খোঁজ করে, কিন্তু শেষ পর্যন্ত কুয়াশার কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় পরদিন তারা আবার আসবে। জঙ্গলে থাকা 3 জনও বুঝতে পারে আর্মিরা চলে গিয়েছে, তাই তাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। জ্যাক বলে আর্মিরা ফিরে আসার আগে তাদের এমন কিছু চিহ্ন বানাতে হবে যা উপর থেকে দেখা যায়। কিন্তু ক্রিস্টিন কেভিনের হাতে বন্দুক থাকায় তাকে বিশ্বাস করতে পারে না। তখন কেভিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের বন্দুক নামিয়ে সবগুলি পানিতে ফেলে দেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ক্রিস্টিন বলে তারা পাহাড়ে গিয়ে শুকনো পাতা জ্বালিয়ে সিগন্যাল দেবে। কিন্তু কেভিন জ্যাকের সাথে যেতে চায় না, কারণ সে আগের রাতে জ্যাককে নির্যাতন করেছিল। যদি জ্যাক খুনি হয় তাহলে সে প্রতিশোধ নিতে পারে। তাই ঠিক হয় জ্যাক আর ক্রিস্টিন পাহাড়ে যাবে। তারা উপরে উঠতে থাকে, কিন্তু জ্যাক আঘাতের কারণে ঠিকমতো হাঁটতে পারছিল না। তখন ক্রিস্টিন তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এই সময় তারা কথা বলতে শুরু করে। তখন ক্রিস্টিন বলে তার বিশ্বাস জ্যাক খুনি নয়, বরং আসল খুনি হচ্ছে কেভিন। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তারা বুঝতে পারে এটা ক্যাম্পের দিক থেকে এসেছে। তারা দৌড়ে ফিরে এসে দেখে ডাক্তার কেভিনকে পিছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তার লাশ পানিতে পড়ে আছে, আর মাছেরা তার মুখের কিছু অংশ খেয়ে ফেলেছে, তাই তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখন জ্যাক আর ক্রিস্টিন দুজনেই হতভম্ব হয়ে যায়, কারণ তারা তো একসাথেই ছিল। তাহলে কেভিনকে কে মারলো? এই জঙ্গলে তাদের ছাড়া আর কারো থাকার কথা নয়, তাহলে খুনি কি? পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় রাতটা প্লেনের ভেতরে কাটাবে, আর সকালে আবার পাহাড়ে গিয়ে সিগন্যাল দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিনও পাহাড়ে ঘন কুয়াশা থাকে, তাই তারা জিপিএস এর কাছে অপেক্ষা করতে থাকে, কারণ যে কোনো সময় হেলিকপ্টার আসতে পারে। এই সময় জ্যাক তার আসল পরিচয় তার কাছে জানায়। সে আসলে একজন সরকারি ইনভেস্টিগেটর, যে এই এয়ারলাইনের সত্য প্রকাশ করার জন্য এই ফ্লাইটে উঠেছিল। কিন্তু কোনোভাবে এই তথ্য ফাঁস হয়ে যায়, আর সেই কারণে পুরো ঘটনাটা ঘটে।
সত্য লুকানোর জন্যই প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে জঙ্গলে ক্র্যাশ করানো হয়। জ্যাক আরও বলে তার স্ত্রী ক্লেয়ারও একজন ইনভেস্টিগেটর, যাকে আমরা আগেই দেখেছি, এবং সে নিশ্চিত ক্লেয়ার তাকে খুঁজে বের করার জন্য সবকিছু করছে। অন্যদিকে দেখা যায় ক্লেয়ার তার মেয়েকে বলছে সে তার বাবাকে খুঁজে বের করবেই। এরপর সে মেক্সিকোতে যায় যাতে মেক্সিকান আর্মিদের উপর চাপ দিয়ে প্লেনের লোকেশন বের করতে পারে। এদিকে পাহাড়ের উপরে সূর্য ওঠার সাথে সাথেই কুয়াশা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। তখন তারা অনুভব করে আশেপাশে কেউ একজন আছে। তখন ক্রিস্টিন বলে তার পায়ে চোট লাগায় সে যেন এখানে থাকে, আর সে নিজেই আশেপাশে চেক করতে শুরু করে যে কেউ আছে কিনা। কিন্তু জ্যাকও তার পেছনে যেতে থাকে, যদিও চারদিকে তখনও ঘন কুয়াশা ছিল। তখন হঠাৎ করেই কেউ ক্রিস্টিনের মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। আসল খুনি তখনই সামনে আসে। সে তার বন্দুক নিয়ে জ্যাকের দিকে এগিয়ে যায়। খুনির শরীরে কালো কাপড় আর তার মুখে একটা ফাইটিং মাস্ক, যাতে কেউ তাকে চিনতে না পারে। জ্যাক নিজেকে বাঁচানোর জন্য পেছনে যেতে থাকে এবং বুঝতে পারে সে পাহাড়ের একেবারে কিনারায় চলে এসেছে। মরার আগে জ্যাক খুনিকে জিজ্ঞেস করে প্লেনের অন্যদের কোনো দোষ ছিল না, তাহলে সে তাদের কেন মেরে ফেললো? এতে তোমার কি লাভ? তুমি আসলে কি? কিন্তু খুনি কোনো প্রশ্নেরই উত্তর দেয় না এবং জ্যাককে গুলি করে। দুটো গুলি খেয়ে জ্যাক পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন শুধু ক্রিস্টিন একাই বেঁচে আছে। সে আধা অজ্ঞান অবস্থায় ছিল। সে বুঝতে পারে খুনি তাকেও মেরে ফেলবেই, তাই মরার আগে সে খুনিকে নিজের মুখ দেখাতে বলে। শেষ পর্যন্ত খুনি মাস্ক খুলে তার মুখ দেখায়। মুখ দেখে সে হতবাক হয়ে যায়। এতক্ষণ ধরে যে সব ঘটনার পেছনে ছিল সে এমন একজন মানুষ যাকে কেউ কখনো সন্দেহই করেনি। এরপর খুনি ক্রিস্টিনকেও হত্যা করে। পরের দিন সকালে আর্মি আবার জঙ্গলে আসে। কুয়াশা কম থাকায় তারা সিগন্যাল পেয়ে যায় এবং জঙ্গলে ভেঙে পড়া প্লেনটিও খুঁজে পায়। এরপর রেস্কিউ টিম সেখানে পৌঁছায়। তারা দেখে কেউ সেখানে বেঁচে নেই। তারা প্লেন পরীক্ষা করে দেখে ছাদ ভেঙে গিয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো ভেতরে থাকা ড্রাগসের প্যাকেটগুলো উধাও। কিছুক্ষণ পর সব মৃতদেহ একটি গাছের নিচে সারি করে রাখা অবস্থায় পাওয়া যায়, যেগুলো নিরাপদে রাখা হয়। জানা যায় কিছু মানুষ তো প্লেন ক্র্যাশের পর 2 সপ্তাহ আগেই মারা গিয়েছে। এরপর মৃতদেহগুলো হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এই সময় ক্লেয়ার, যে ইতিমধ্যে মেক্সিকো পৌঁছে গিয়েছে, তাকে পুলিশরা জানায় আর্মিরা প্লেনটিকে খুঁজে পেয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সবাই মারা গিয়েছে এবং তার স্বামী জ্যাকও মারা গিয়েছে। এইটা শুনে ক্লেয়ার অনেক ভেঙে পড়ে। তবে তার স্বামীর দেহ পাওয়ার আগে কিছু বিষয় চেক করতে হবে। এই জন্য আর্মির এক মহিলা ডাক্তার তাকে বেছে ডাকে, যেখানে মারা যাওয়া সবারই লাশ রয়েছে। সব লাশগুলো একটি গোপন কক্ষে রাখা হয়, যাতে ফরেনসিক পরীক্ষা করে মৃত্যুর আসল কারণ জানা যায়। এদিকে এয়ারলাইনের ম্যানেজার কোরা সবকিছু নজর রাখছিল, যেন তার কোনো গোপন তথ্য ফাঁস না হয়। কিছুক্ষণ পর ফরেনসিক পরীক্ষার জন্য এক মেয়ে ডাক্তার আসে। তাকে মাঝপথেই থামিয়ে হত্যা করা হয়। এরপর কোরা নিজেই তার ছদ্মবেশে আর্মি বেসে ঢুকে পড়ে। অন্যদিকে যেই সব লাশ নিরাপদে রাখা হয়েছিল সেই ব্যাগগুলোর মধ্যেই ভেতর থেকে কেটে কেউ একজন বের হয়ে আসে। এর মানে এখনো একজন বেঁচে আছে এবং সেই হচ্ছে আসল খুনি। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো এই খুনি আর কেউ নয়, বরং ডাক্তার কেভিন। হ্যাঁ, শুরু থেকেই সবকিছু তারই পরিকল্পনা ছিল। এখন সে একে একে সব মৃতদেহর ব্যাগ খুলতে শুরু করে। এই সময় বাহিরে কোরা সেই মৃত্যু ডাক্তারের আইডি ব্যবহার করে ভেতরে ঢুকে পড়ে। সে অজুহাত দেয় যে এই প্রক্রিয়াটা তাকে একাই করতে হবে, তাই কোনো সৈন্য যেন তার সাথে ভেতরে না আসে। কিন্তু অফিসার একজন সৈন্যকে তার সাথে পাঠিয়ে দেয়। ভেতরে ঢুকতেই তারা দেখে সব ব্যাগগুলো খুলে ফেলা হয়েছে। সৈন্য চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে এটা করছে, কিন্তু তখনই কেভিন পেছন থেকে এসে তাকে অজ্ঞান করে দেয়। এখন কোরা সামনে কেভিনকে দেখে খুব খুশি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এতে বোঝা যায় সবকিছু তারা দুইজন মিলেই পরিকল্পনা করেছিল। আসলে ডাক্তার কেভিনের লক্ষ্য ছিল প্লেনের ভেতরে ড্রাগসের প্যাকেটগুলো বাইরে বের করা। তাই সে একে একে সবাইকে মেরে তাদের শরীরের ভেতরে ড্রাগস লুকিয়ে রাখে এবং নিজেও মৃত্যুর মতো একটি ব্যাগে লুকিয়ে থাকে। মৃতদেহগুলো পচে যাওয়ার কারণে অনেক দুর্গন্ধ ছিল, তাই সৈন্যরা বুঝতেই পারেনি যে সেখানে কেউ একজন ইচ্ছা করে লুকিয়ে আছে। এখন তারা লাশগুলো থেকে ড্রাগসের প্যাকেট বের করছিল, যাতে সেগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। এই সময় বাইরে ক্লেয়ারও সেখানে পৌঁছে যায়। সে নিজের স্বামী জ্যাকের মৃতদেহ শনাক্ত করতে এসেছে, তাই তাকে অপেক্ষা করতে বলা হয়, কারণ ভেতরে ফরেনসিক পরীক্ষা চলছে। কিন্তু ভেতরে কোরা আর কেভিন সব ব্যাগ খুলে মৃতদের জিনিসপত্র সরিয়ে ফেলে এবং পুরো ল্যাব সহ লাশগুলোতে আগুন ধরিয়ে দেয়।
যাতে কেউ কোনো প্রমাণ না পায় যে কারা মারা গিয়েছে বা তাদের শরীরে কি ছিল। বাইরে ক্লেয়ার যখন সৈন্যদের সাথে ভেতরে যায় তখন হঠাৎ করে ল্যাব থেকে বড় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সবাই আগুন নেভাতে ছুটে যায়। এই সুযোগে কোরা আর কেভিন একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কিছু সৈন্য তখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল যে কিভাবে মাস্ক পরা একজন সবকিছু করেছে, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায় না। ঠিক তখনই নিচে থেকে একজন জীবিত মানুষের সিগন্যাল পাওয়া যায়, কিন্তু অবাক করার বিষয় হলো সেই সিগন্যালটা ছিল জ্যাকের। 2টা গুলি লাগা এবং পাহাড় থেকে নিচে পড়ার পরও সে বেঁচে ছিল। আসলে কুয়াশার কারণে গুলি তার শরীরে পুরোপুরি লাগেনি, আর পাহাড় থেকে নিচে পড়ার সময় একটি গাছে আটকে যাওয়ার কারণে তার প্রাণ বেঁচে যায়। সে সানগ্লাস ব্যবহার করে সিগন্যাল পাঠায় যে সে বেঁচে আছে। এই সময় ক্লেয়ার কিছু না জেনে আর্মি বেসেই ভেঙে পড়ে। তখন জেনারেল তাকে সুখবর দেয় যে জ্যাক এখনো বেঁচে আছে এবং তাকে শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। এটা শুনে ক্লেয়ার আনন্দে হাসপাতালে ছুটে যায়। জ্যাকের 2টি গুরুতর আঘাত লাগলেও ডাক্তাররা বলে সে এখন নিরাপদ আছে। এরপর মেক্সিকান আর্মি জানায় যে প্লেনের যাত্রী তালিকায় ডাক্তার কেভিন নামের কোনো ব্যক্তি ছিল না। সৈন্যরা কোনো তথ্য খুঁজে পায় না। তখন জ্যাক বুঝতে পারে আসল খুনি ছিল ডাক্তার কেভিন, যে নকল পরিচয়ে পুরো পরিকল্পনা চালিয়েছে এবং একে একে সবাইকে মেরেছে। জ্যাক আরও জানে প্লেনে করে ড্রাগসের পাচার করাও এর সাথে জড়িত। অন্যদিকে কেভিন কোরার সাথে ফিরে গিয়ে খুব খুশি, তাদের পরিকল্পনা সফল হয়েছে। এখন তাদের হাতে কোটি কোটি টাকার ড্রাগস। কেভিন তার চালাকিতে একে একে সবাইকে মেরে ফেলে এবং লাশের মাধ্যমে ড্রাগস পাচার করিয়ে দেয়, আর সব প্রমাণও নষ্ট করে ফেলে। শেষে জ্যাক ধীরে ধীরে পুরো সত্যটা বুঝতে পারে যে কিভাবে কেভিন প্রথমে পাইলটকে মেরেছিল, এরপর বাকিদেরও একে একে হত্যা করেছিল, আর সবকিছু স্যাটেলাইট ফোন দিয়ে পরিকল্পনা করেছিল। এদিকে জ্যাক ক্লেয়ারের সাথে ডাক্তার কেভিনের বাড়ির দিকে রওনা হয় সত্যটা জানার জন্য। ডাক্তার কেভিন জ্যাকের লাশের ব্যাপারে শুধু এতটুকুই জানে যে তাকে অনেক খুঁজেও তার শরীর পাওয়া যায়নি। তবে কেভিন জানতো না যে এটাই তার সবচেয়ে বড় ভুল। জ্যাক ভাগ্যক্রমে বেঁচে যায় এবং এখন সে বাকি অফিসারদের সাথে তার বাড়ির দিকে আসছে। জ্যাক অবাক হয়ে যায় যে ডাক্তার কেভিন কতটা চালাকিভাবে নিজেকে মৃত্যু দেখিয়েছে। সে ড্যানির উপর নিজের পোশাক পরিয়ে দিয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে তার মুখ বিকৃত করেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। যে লাশটা ডনের বলে মনে হয়েছিল সেটি আসলে কেভিনের ছিলই না। তখন ক্রিস্টিন আর জ্যাক এই বিষয়টা বুঝতেই পারেনি, কিন্তু এখন জ্যাক সবকিছু বুঝে গিয়েছে। এদিকে কেভিন কোরার সাথে পালিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে, কিন্তু হঠাৎ করেই কোরা বলে তার মাথা ঘুরছে। তখন কেভিন হেসে সিগারেট টেনে বলা এটা তারই কাজ। সে জঙ্গল থেকে কিছু বিষাক্ত মাশরুম নিয়ে এসেছে এবং কোরার খাবারে মিশিয়ে দিয়েছে। আসলে শুরুতে পাইলট যে ভিডিও রেকর্ড করেছিল সেটি কোরার উদ্দেশ্যেই ছিল। জঙ্গলে কেভিন বুঝে গিয়েছিল যে কোরা এবং পাইলটের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু তখন তার কোরার দরকার ছিল, তাই সে কিছু বলেনি। এখন কোটি টাকার ড্রাগস তার হাতে চলে এসেছে, তাই এখন আর কোরার দরকার নেই, তাই সে তাকে বিষাক্ত মাশরুম দিয়ে মেরে ফেলে। এরপর কেভিন ড্রাগ ভর্তি ব্যাগ নিয়ে দেশ ছেড়ে পালানোর জন্য একটি ছোট্ট প্লেনে ওঠে। তার কাছে এখন প্রায় 1000 কোটি টাকার মাল রয়েছে, যা দিয়ে সে যে কোনো দেশে নতুন জীবন শুরু করতে পারবে। পুলিশের তদন্ত শুধু সেই প্লেন এবং সেই জঙ্গল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কারণ সেই দ্বীপটি ছিল কোরার। অর্থাৎ কেভিন এখন পুরোপুরি মুক্ত। ঠিক তখনই জ্যাক এবং সেনারা সেখানে পৌঁছে যায়। জ্যাককে জীবিত দেখে কেভিন অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে সে কিভাবে বেঁচে গেল। সে দ্রুত প্লেনে উঠে পালানোর চেষ্টা করে। জ্যাক রেগে গিয়ে তার দিকে গুলি চালাতে থাকে, কারণ কেভিন অনেক নির্দোষ মানুষকে হত্যা করেছে। কিছুক্ষণের মধ্যে কেভিন পালাতে সক্ষম হয় এবং মনে করে সব বিপদ শেষ। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার প্লেনের ফুয়েল কমতে থাকে। আসলে জ্যাকের একটি গুলি প্লেনের ফুয়েল ট্যাঙ্কে লেগেছিল, যার ফলে প্লেনের ফুয়েল শেষ হচ্ছিল। ধীরে ধীরে প্লেনটি নিচে নামতে থাকে এবং অবশেষে ঠিক সেই জায়গায় ক্র্যাশ করে যেখানে আগে তাদের প্লেনটি জঙ্গলে ভেঙে পড়েছিল। এইভাবেই কেভিন শেষ পর্যন্ত মারা যায়। সে ঠিক সেই জায়গাতেই মারা যায় যেখানে সে অন্যদের হত্যা করেছিল। তার কোটি টাকার মাদক এবং সবকিছু আবার সেই জঙ্গলে ফিরে আসে যেখান থেকে সে পালাতে চেয়েছিল। আর এভাবেই এই সিরিজের গল্প শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।